অনেকেই হয়তো এরকম মাশরুম চাষ করতে চাইছি, কিন্তু প্রপার গাইডের অভাবে এই চাষটা এগোতে পারছে না। আজকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব এই মাশরুম চাষ কিভাবে করা যায় এবং কিভাবে আপনি সঠিক বীজগুলো সংগ্রহ করতে পারবেন এবং কিভাবে আপনারা যারা এই মাশরুম খেতে পছন্দ করছেন কিভাবে আপনারা মাশরুম কালেক্ট করে নিজের বাড়িতে খেতে পারবেন, সে সমস্ত বিষয় আজকে ডিটেলসে জানাবো আজকের ভিডিওতে। চলুন আজকের প্রতিবেদন শুরু করা যাক। এর আগে মাশরুম চাষের যে ভিডিওটা করেছিলাম অনেক মানুষের খুব ভালো লেগেছে, তারপরেও অনেকে বিভিন্ন কোশ্চেনও করছেন, কিছু হয়তো মানুষের বুঝতে অসুবিধা হয়েছে। সেই সমস্ত প্রশ্ন নিয়ে আর একবার আসলাম আপনার ফার্মে। তার আগে আপনার পরিচয়টা জানতে চাইব। আমার নাম মহিতোষ বিশ্বাস, আমার মাশরুম ফার্মের নাম বিশ্বাস মাশরুম ফার্ম। আচ্ছা, দিদির নাম? অলকা বিশ্বাস। আচ্ছা, আজকে দুজনকেই পেয়ে গেছি। একে একে একদম শুরু থেকে বলুন যে কিভাবে মাশরুম চাষটা করা যেতে পারে। আচ্ছা, আমি প্রথমে দেখাই যেটা হচ্ছে বিচুলি কাটার ব্যাপারটা। আমরা দেখুন এখানে মেশিন আছে, মেশিনে করে কিন্তু আমরা বিচুলি কাটি এবং সেটার সাইজ একটা নির্দিষ্ট সাইজ হয়, 1 ইঞ্চির থেকে একটু বড় হয়। 1 ইঞ্চি থেকে একটু বড়, তাই তো? হ্যাঁ, তবে জিনিসটা হচ্ছে যে এই 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি বা 5 ইঞ্চি এটার কোনো অর্থ নেই। যে কোনো ধরনের বিচুলি যত বড়ই হোক না কেন সেটাকে মাশরুম কাল্টিভেশন করা যায়। কারণ এখন অনেক জায়গায় গোটা খড়কেই মন্ড করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়ে কিন্তু মাশরুম কাল্টিভেশন হচ্ছে, কাঁটার দরকারও হচ্ছে না। কাঁটাটা কোনো ম্যাটার নয়, যে ধরনেরই হোক না কেন। আপনি হাতে কাটলে বড় হচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। আপনি ডবল ব্লেডের কোনো মেশিনে যদি কাটেন খুব ছোট ছোট সাইজ হবে, সেটাও কোনো অসুবিধা নেই। বিচুলির যে প্রিপারেশান, পরবর্তীতে বিচুলিটা আপনারা দেখলেন কাটা, আমাদের যেহেতু মেশিনে কাটার সাইজটা দেখলেন। এবার আমি যেটা আপনাদেরকে দেখাবো মূল যে জায়গাটা, সেটা হচ্ছে যে বিচুলির প্রিপারেশন। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন বীজটা আপনার ভালো ছিল না। যখন আপনি স্পনটা সংগ্রহ করছেন তখন দেখে নিন যে ঠিকঠাক আছে কিনা। কারণ বীজ যদি খারাপ হয় 2-3টে লক্ষণ তার মধ্যে আপনি স্পষ্ট দেখতে পাবেন। একটা হচ্ছে গ্রিন ফানগাস দেখতে পারেন, সবুজ হয়ে যায়। একটা ব্ল্যাক মোল্ড আসে, সেটাও দেখতে পাবেন আপনি, কালো হয়ে যায়। আর একটা ব্যাকটেরিয়াল কন্টামিনেশন হয়, যে দানাগুলো থাকে ধান বা গমের যে দানা, সে দানাটা কিন্তু পচে যায় এবং একটা আম্লিক গন্ধ সেখান থেকে বেরোয়। এই 3 ধরনের সিমটম যদি আপনি দেখতে পান তাহলে সেই স্পনগুলোকে কখনোই আপনি ইউজ করবেন না, সেটাই হচ্ছে খারাপ স্পন। যদি মাইসিলিয়ামের উপরে লাল লাল দাগ আসে, এটা ম্যাচুরিটি আসার পরে স্পন থেকে এক ধরনের রেচন ত্যাগ করে, যার রঙটা হয় লাল। কারণ এখানে ক্যালসিয়াম কার্বনেট মেশানো আছে, এটা বিক্রিয়া করে একটু লাল হতে পারে। এই লাল বীজটা কিন্তু কখনোই নষ্ট নয়, এটা আপনারা বুঝলেন। এবার আমি দেখাই খড় ভিজানোর যে একটা প্রবলেম আপনাদের কাছে সব থেকে বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে খড় কতক্ষণ ভেজাবো, কেমন ভেজাবো, কতটা জল ঝরাবো ইত্যাদি। এবার এই কাটা খড়গুলো এখানে ভেজাতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই যে ভেজানো দেখছেন একটা চৌবাচ্চা আছে, এই চৌবাচ্চার মধ্যে দেখুন বাঁশ দিয়ে কিছু ছাপড় দেওয়া আছে। বিচুলি খুব হালকা, বন্ধ করে, বিচুলি খুব হালকা জিনিস হওয়ার কারণে এটা কি হয়, জলের উপরে ভেসে ওঠে। তো আপনি যদি কোনো রকম চাপা না দেন বা ওয়েট না চাপান তাহলে কি হবে, অর্ধেক বিচুলি জলের মধ্যে থেকে ভিজলো ঠিকঠাক, অর্ধেক বিচুলি কিন্তু ঠিকঠাক জল পেলো না। জল যদি না পাই, এটাকে আমরা যখন স্টেরিলাইজেশন করছি, জল না থাকলে সেটা কিন্তু স্টেরিলাইজড হবে না, সেখানে তাপ পৌঁছাতে পারবে না। তাপ পৌঁছানোর যে মাধ্যম সেটা হচ্ছে বাষ্প। এই বাষ্পের মাধ্যমে তাপটা সব জায়গায় পৌঁছবে এবং গরম হবে। তো বিচুলিটাকে আপনারা যখন ভেজাবেন এরকম চুবিয়ে ভেজাবেন, এবং বিচুলি ভেজানোর সময়ের যে ব্যাপারটা সেটা আপনাদের কাছে খুব মস্ত বড় একটা সমস্যা বলে আমার মনে হয়। কারণ এরকম প্রশ্ন আমি অনেক শুনেছি। দেখুন বিচুলির ধরন একই রকম না, কোনো বিচুলি একটু শক্ত টাইপের হয়, কোনোটা হয় নরম। এবার নরম বিচুলিটা যত তাড়াতাড়ি জলের মধ্যে ভিজে যাবে, শক্ত বিচুলিটা কিন্তু কোনোভাবেই তত তাড়াতাড়ি ভেজাতে পারবেন না। এবং বিচুলি কতক্ষণ ভেজাবেন, যতক্ষণ বিচুলিটা সফট না হচ্ছে, বেশ নরম হাতের মধ্যে নিয়ে, ততক্ষণ। এটা 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, সেটা নির্ভর করবে সেই সময়ের উপরে, যতক্ষণ সে বিচুলিটা ভিজছে কি না সেটা দেখা হচ্ছে। বিচুলিটা আপনারা দেখবেন এই যে ধান গাছের এক একটা গিট থাকে,
আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই যে বিচুলিটা, এই বিচুলির এখানে একটা গিট আছে দেখেন, এই জায়গাটা ভিজলে আপনি বুঝতে পারলেন যে বিচুলিটা পুরোপুরি ভেজা হয়েছে। দেখুন এই জায়গাটা পুরোপুরি ভিজে আছে, বিচুলির পুরো এখানে জল আছে, চাপ দিলে আপনি দেখতে পাচ্ছেন এটা ভেজা হয়েছে, তাই পুরোপুরি তো? ভেজানো ঠিকঠাক হয়েছে। আচ্ছা। কিন্তু এর মধ্যে অতিরিক্ত জল কিন্তু আছে। এই জল ঝরানোর জন্যে আমরা এখানে একটা উঁচু মাচা তৈরি করা আছে, এই মাচার উপরে বিচুলিটাকে রেখে দিচ্ছি, 1 রাত মতো রেখে দিচ্ছি। তবে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে, সবসময় পলিথিন দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। রাখার পরে এটাকে আমরা এখানের কাজ হবে জলটা ঝরিয়ে নেওয়া। আচ্ছা, এবার টাইমটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে কত সময় পর্যন্ত বিচুলিটাকে ভেজানো হবে। আমরা যে বিচুলিটা এখন কাল্টিভেশন করছি, এটা হচ্ছে এই সিজনেরই ওটা, একদম জমির থেকে কালেকশন করা বিচুলি, অর্থাৎ নতুন বিচুলি। অনেকে প্রশ্ন করেন নতুন বিচুলিতে মাশরুম হবে কি না। মাশরুম জেনারেলি হবে না, এটাই আমি বলবো। যদি আপনি স্টিম স্টেরিলাইজেশন না করেন, তাহলে এর থেকে কোনোভাবেই মাশরুম বানানো সম্ভব নয়। একদম নতুন বিচুলিতে আপনি মাশরুম অনায়াসে বানাতে পারেন। সেটাকে পুরনো বিচুলি আর নতুন বিচুলির যদি কম্পেয়ার করা যায়, কোনটাই ভালো হবে? পুরনো বিচুলিটা সবসময় ভালো হয়, সবসময় ভালো হয়, কিন্তু নতুন বিচুলিতেও আপনি মাশরুম বানাতে পারেন। কিভাবে? এটাকে স্টিম স্টেরিলাইজেশন করে নিতে হবে। আচ্ছা, স্টিমটা করতে হবে। এই যে কন্টেনারগুলো আমাদের দেখছেন, এটা একদম 45 মিনিট স্টিমে থাকবে। অর্থাৎ আপনি কত সময় জ্বালানি দেওয়া শুরু করলেন তখন থেকে টাইমটা কিন্তু ধরা হয় না, স্টিম বেরোবে। এই যে পলিথিন বাঁধা আছে উপর থেকে ঢাকা, এই পলিথিনটা যখন গরম হয়ে আসবে তখন বুঝতে পারলেন যে ভিতরে স্টিম তৈরি হচ্ছে। তখন থেকে আপনি 45 মিনিট এটাকে জ্বালানি দিন। আচ্ছা, এটা 45 মিনিট স্টেরিলাইজড হলো। হওয়ার পরে এই ঢেকে রেখে করতে হবে যাতে স্টিমটা না বেরিয়ে যায়, ফ্রি যাতে না বেরোতে পারে। ফ্রি যদি এবং স্টিমটা দিয়েই স্টেরিলাইজ হচ্ছে, তাই তো? স্টেরিলাইজড হচ্ছে। আচ্ছা, এবার এটাকে আপনি আরও আধ ঘন্টা মতো রেখে দিন জ্বালানি বন্ধ করে। তারপরে এটাকে আপনি তুলে নিন। তুলে নিয়ে যেটা করবেন, এটাকে কিন্তু একদম ঠান্ডা করে ফেলতে হবে, নর্মাল টেম্পারেচারে আনতে হবে। এই নর্মাল টেম্পারেচারে আনার জন্য আমাদের যে জায়গাটা আছে সেটা হচ্ছে এই যে ঘরের স্পেসটা দেখছেন, উপরে ফ্যানও দেখতে পাচ্ছেন আপনারা। আর ঘরের যে ঘেরা যে জায়গাটা আছে, এটা হচ্ছে আপনার শেড নেট দিয়ে ঘেরা আছে। কারণ বাইরের থেকে যে মাছি বা কীটপতঙ্গ কিছু না আসতে পারে, সেজন্য এই ব্যবস্থাটাকে আপনাদেরকে করতেই হবে। কারণ হচ্ছে পূর্ববর্তী ভিডিওতে আমার অনেক প্রশ্ন এসেছিল, এবং যারা স্পন কালেকশন করে আমার কাছ থেকে তাদেরও অনেক প্রশ্ন, যেটা হচ্ছে পোকা আসছে কেন। পোকাটা কিছু না, এটা মাছি যখন ভেজা জায়গা পায় তখন মাছি ডিম পেড়ে দেয় এই খড়ের উপরে। এই খড়ের উপরে যখন ডিম পাড়ছে, তার থেকে যে লার্ভাগুলো তৈরি হচ্ছে, সেই লার্ভাটাই আপনারা দেখতে পাচ্ছেন। এই লার্ভা যদি বেশি পরিমাণে ব্যাগের মধ্যে চলে আসে, তাহলে সেই ব্যাগ থেকে কিন্তু মাশরুম পাওয়ার সম্ভাবনা খুবই কম হবে। কেন? যে ওই লার্ভাগুলো সূক্ষ্ম মাইসিলিয়ামগুলো খেয়ে ফেলে। আচ্ছা, খড়টা দেখুন, আমাদের খড়টা রেডি হয়েছে। আমি এই যে হাতে চাপ দিচ্ছি, দেখুন 1 ফোঁটা জল এর থেকে কিন্তু বেরোচ্ছে না। আপনি ভিজিয়ে নিন, তারপরে 1 রাত জল ঝরানোর পরে ওটাকে স্টিম করুন। স্টিম করার পরে আপনি গরম খড়টাকে তুলে একদম মেলে দিন হালকা করে। তারপরে ফ্যানটা চালিয়ে দেন, এর মধ্যে যে অতিরিক্ত জল ছিল সেই জলটা কিন্তু চলে গেল। এবার এটা মাশরুম ব্যাগ তৈরি করার উপযুক্ত সময় কিন্তু হয়ে গেল। এবার আরেকটা প্রশ্ন খুব বেশি আসে, সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে 5 কেজি মাপের গ্রোসারি ব্যাগে আমরা করছি। এখানে খড়ের পরিমাণ আছে, শুকনো হিসেবে আমি বলছি 1 কেজি মতো খড় আছে। এখানে হাফ প্যাকেট বীজ আপনার লাগবে। আমাদের এটাই ঘরের মাপ করা আছে যে এই ব্যাগটাই আমাদের সারা বছর করে যেতে হয়, কিন্তু এটা 10 কেজি মাপের ব্যাগেও করা যায়। তো 10 কেজি মাপের ব্যাগে করতে গেলে স্পনের পরিমাণ একটু বেশি লাগবে, সেটা মাথায় রাখতে হবে। অর্থাৎ এখানে একটা নিয়ম আছে, যেটা হচ্ছে কিনা 200 গ্রাম 1 প্যাকেট বীজ, এর সঙ্গে 2 কেজি খড় দিয়ে আপনি ব্যাগটা বানাবেন। 2 কেজি খড়ের সঙ্গে এই 200 গ্রাম মেশাবেন। আচ্ছা, এই ব্যাগ বানানোর প্রক্রিয়াটা যদি একটু ডিটেলস আমাদেরকে দেখানো যায়। স্পনগুলো প্যাকেটটা যখন খুলে আলতোভাবে চাপ দিয়ে গমের দানাগুলো দেখুন একদম একটা করা আছে। আচ্ছা, ভেঙে নিতে হবে, তাই তো? নিতে হবে। আচ্ছা, এর গায়ে মাইসেলিয়াম লাগা আছে। এবার দেখুন ব্যাগটা তৈরি করছে, এই যে প্রথমে কিছু বিচুলি দিয়ে দিল, তারপরে স্পনটা দেওয়া হচ্ছে। আচ্ছা, বিচুলি এক স্টেপে দিয়ে নেবে। হ্যাঁ, দিয়ে নিয়ে তারপরে সিডগুলো দেবে একটু।
দিন দেখি দিদি কেমন করে দিচ্ছেন। আচ্ছা, চারিপাশ দিয়ে ছড়িয়ে দেবে কি? হ্যাঁ, চারিপাশ দিয়ে ছড়াবে বেশি পরিমাণে, মাঝখানে দু একটা পড়লেও অসুবিধা নেই। চারিপাশে কিন্তু বীজটা পড়বে। আচ্ছা, এরকম কটা স্টেপ হবে এই 5 কেজি? 2 থেকে 2.5 ইঞ্চি পরপর একটা করে স্টেপ হবে। 2 থেকে 2.5 ইঞ্চি? 2 ইঞ্চি ধরে নিন, 2 ইঞ্চি পরপর স্টেপগুলো থাকবে। আচ্ছা, এই ব্যাগ রেডি করার পরে কি ফুটো কিছু করতে হবে না এরকমই থাকবে? অলরেডি করাই আছে আমাদের। আচ্ছা, আমরা বেশি করে ব্যাগ থার্মোকলের উপরে নিয়ে সুচ দিয়ে ছিদ্র করে নিই। এই ছিদ্রটা, এটাও একটা মস্ত বড় প্রবলেম, যেটা হচ্ছে অনেকে বড় বড় ছিদ্র করে দেন যেখান দিয়ে অনায়াসে কোনো মাছি ঢুকে যেতে পারে। এই রকম ছিদ্র কিন্তু প্রথম অবস্থায় করা যাবে না, করলে কন্টামিনেশনের চান্সটা বেশি হয়। এটা ছোট ছোট ছিদ্র করে দেবেন এবং এই মাপের ব্যাগগুলোকে আপনার ম্যাচিউর হয়ে গেলে, 20 প্যাকেটের মতো যখন সাদা হয়ে গেল তখন আমরা বলছি ম্যাচিউর, তখন এটাকে 6টা জায়গায় কেটে দেবেন। সমান মাপ, সমান দূরত্ব করে 6টা জায়গায় 1 সেন্টিমিটার করে কেটে দেবেন। আপনি ক্রস করেও কাটতে পারেন বা একটু লম্বা করেও কেটে দিতে পারেন। ওখান থেকেই মাশরুমটা বেরোনো শুরু হবে। দেখুন, এই ছিদ্রগুলো করবেন। এখানে একটা করলেন, ঠিক এইখানে একটা। আচ্ছা, আমার ঘুরিয়ে নিয়ে আপনি এখানে একটা করে দিলেন, মানে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি পরপর, তাই তো? এখানে একটা করলেন, এই একটা করলেন, এদিকে একটা করলেন। এই 6টা ছিদ্র করে দিলেই যথেষ্ট, আর বেশি দরকার হবে না। এই ব্যাগগুলোতে ব্যাগ যদি বড় হয় তাহলে ছিদ্রর পরিমাণও কিন্তু সাথে সাথে একটু বাড়বে। 6টার জায়গায় ওটা 9টা করে দেবেন। মোটামুটি মনে রাখতে হবে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি গ্যাপে আমাদের একটা করে ছিদ্র করতে হবে। হ্যাঁ, ছোট ব্যাগ হলে ছিদ্র সংখ্যা কম হবে, 1 সেন্টিমিটারের মতো করে কেটে দিতে হবে, তাহলেই হবে। ব্যাগটাকে পুরোপুরি নিমুন কখনোই করবেন না, বলে দিই এখানে। হ্যাঁ, দেখুন, মূল হচ্ছে যে জায়গাটা, সেটা হচ্ছে খড় প্রিপারেশন সঠিক হলো কি না। যদি খড়ের প্রিপারেশন সঠিক না হয়, আপনি খুব ভালো স্পন দিয়েও কিন্তু মাশরুম বানাতে পারবেন না। তখন আমাদের কাছেই যে অভিযোগগুলো আসে, স্পন আপনার হয়তো খারাপ ছিল, এটা কিন্তু একেবারেই ভিত্তিহীন কথা। যারা মাশরুম কাল্টিভেশন একটু বোঝেন তারা বুঝতে পারবেন। যারা একদম নতুন আছেন তাদের মনে হবে হ্যাঁ, স্পনটাই খারাপ ছিল, কেন হলো না, জার্মিনেশন কেন হলো না, মাশরুম বেরোলো না কেন? কারণ হচ্ছে স্পনটা ল্যাবরেটরিতে তৈরি হচ্ছে, খুব নিখুঁতভাবে তৈরি হচ্ছে, হওয়ার পরে সেটা নিখুঁত স্পনই হলো, কিন্তু আপনার খড়ের প্রিপারেশন সঠিক হয়নি। সে কারণে কিন্তু মাশরুম নাও হতে পারে। দুটো জিনিসই সমানভাবে স্টেরিলাইজ করা দরকার, স্টেরিলাইজ করা প্রয়োজন। তা না হলে কিন্তু মাশরুম বানানোটা বেশ শক্ত ব্যাপার। শীতের সময় আপনার অনায়াসে মাশরুম বানানো যায়, কিন্তু মার্চের পরের থেকেই মাশরুম বানানোটা বেশ একটা সমস্যার ব্যাপার হয়ে দাঁড়ায়। এই ব্যাপারে আমাদের ফার্মে হাতে কলমে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, আপনারা আসলে পেয়ে যাবেন। একটা ন্যূনতম ফিজে আপনারা এই ট্রেনিংটা পেতে পারেন। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলে দিন। 9474740052। আচ্ছা, আর এই মাশরুমের সিড বা স্পন বলছেন যেটাকে, এটা কি প্রোভাইড করা হয়? একদম, এটা করা হয়, আমাদের নিজস্ব ল্যাবরেটরি আছে। আচ্ছা, চলুন সেই ল্যাবরেটরিটা একটু দেখবো এবং ডিটেলসে জানবো কিভাবে আপনি স্পনটা তৈরি করছেন। ঠিক, মাশরুমের বীজ অর্থাৎ মাশরুম স্পন কিভাবে তৈরি করা হয় একটু সেগুলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথমে কি করা হচ্ছে? প্রথমে এটাকে বয়েল করা হয়। আচ্ছা, বয়েল করার পরে এটা জল ঝরিয়ে তারপরে আপনার ওই ঘরটাতে আমি দেখাচ্ছি। আচ্ছা, কতক্ষণ সিদ্ধ করতে হবে এটা? সিদ্ধটা অন্তত পক্ষে ধান যেমন ওর মুখটা ফেটে গেলে ঠিক আছে, আর গমটা পুরোপুরি জল অ্যাবজর্ব করেছে সেরকম দেখে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা। এর পরের প্রসেসটা চলুন দেখি, কি প্রসেস চলছে। দেখুন, প্রথমে তো সিদ্ধটা দেখালাম, সিদ্ধ করার পরে এটা এভাবে 200 গ্রাম করে ওজন করে করে প্যাকেট করা হয়। আচ্ছা, এর সঙ্গে সাদা পাউডারের মতো যেটা দেখছেন, এটা ক্যালসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম সালফেট আছে। আচ্ছা, এই গম বা ধানের সাথে এটা মেশানো হয় যাতে দানাগুলো ভেঙে যায়, একসঙ্গে না লেগে থাকে। আচ্ছা, আলাদা আলাদা করার জন্য এটা করা হয়। আচ্ছা, আপনি গম এবং ধান দুটোই ব্যবহার করেন মাধ্যম হিসেবে? হ্যাঁ, দুটোই করা হয় মাধ্যম হিসেবে, কারণ অনেকে ধান পছন্দ করে, অনেকে গম পছন্দ করে, যে যেটা চাই সেটাই আমরা দিতে পারি, প্রোভাইড করেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা,
তা এই প্রসেসটা করার পরে এটাকে কি করতে হবে? এটাকে স্টেরিলাইজড করা হয় এখানে অটোক্লেভে, এটাকে স্টিম করা হয়। হ্যাঁ, দেখুন এই যে প্যাকেটটা হচ্ছে, প্যাকেট হওয়ার পরে এটাকে বলে অটোক্লেভ। এই অটোক্লেভের মধ্যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একে জীবাণুমুক্তকরণ করা হয়। জীবাণুমুক্ত হয়ে গেলে এই প্যাকেটগুলোকে অটোক্লেভ থেকে তুলে এটাকে আবার একটা ঘরের মধ্যে রাখা হয়, এটা নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত। এসে গেলে তারপরে আমরা ইনোকুলেশন করি। দেখুন এখানে চলে আসলেন, অটোক্লেভে জীবাণুমুক্ত হয়ে গেল। হওয়ার পরে এটা তো প্যাকেটটা ভীষণ গরম থাকে, ওটাকে ঠান্ডা করার জন্য আমরা এই র্যাকগুলোর উপরে রেখে দিই। এটা অন্ততপক্ষে 24 ঘন্টা থাকার পরে নর্মাল টেম্পারেচারে চলে আসে। আসার পরে এটাকে নিয়ে চলে যাই আমরা ইনোকুলেশন চেম্বারে, যেটা হচ্ছে ইনোকুলেশন করতে হয়। বীজটা আমরা তৈরি করি লিকুইড মিডিয়ামের মাধ্যমে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আমি। চলুন, এটা ল্যাব তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখানে কি কাজ করা এটা হচ্ছে ইনোকুলেশন চেম্বার বলে। মানে আমরা দেখালাম আপনাদেরকে গম সিদ্ধ, তারপরে ওটাকে ঠান্ডা করে প্যাকেট করার পরে আপনার অটোক্লেভ করার পরে আমরা আর একটা ঘরে নিয়ে যাচ্ছি, যেটাকে প্যাকেটগুলোকে ঠান্ডা করছি। করার পরে আমরা এই রুমে নিয়ে আসছি। এটাকে এই রুমে এনে এটাকে ইনোকুলেশন করা হচ্ছে। ইনোকুলেশন মানে বীজ যেটা তৈরি হবে, যে কালচার, সেই কালচারটাকে ঢোকানো হচ্ছে সিরিঞ্জের মাধ্যমে। অর্থাৎ আমাদের যে পদ্ধতি আছে, পদ্ধতিটা পুরোপুরি আপনার লিকুইড মিডিয়াম কালচার। লিকুইড মিডিয়াম কালচার দিয়ে আমরা একটু কাছ থেকে দেখি তাহলে। হ্যাঁ, এই যে সিরিঞ্জ দিয়ে এটা পুশ করা হচ্ছে ভিতরে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে একদম রেডি জিনিস মানুষ পাবে? হ্যাঁ, একদম রেডি পাবে। রেডি জায়গাটাও দেখাচ্ছি। চলুন, আর একটা স্টেপ আপনাদেরকে দেখাই, যেটা হচ্ছে লিকুইড কালচারগুলো আমরা যেখানে স্টোর করছি বা এখান থেকেই এটাকে তৈরি করা হচ্ছে। আচ্ছা, দেখুন এটাই হচ্ছে কালচার। এই কালচার বোতলগুলোকে 12-14 দিন রাখার পরেই এটা ম্যাচিউর হয়। ম্যাচিউর হলে এটাকে ইনোকুলেশন করা হয়। এর মধ্যে দেখুন এই যে তুলোর মতো যে জিনিসটা এসেছে, এটাকেই মাইসেলিয়াম বলে। এই মাইসেলিয়ামটাকে ডেভেলপ করানো হয় এই রুমের মধ্যে। এখানে স্টোর করা হয় তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখানে স্টোর করা হচ্ছে। এটা 12 দিনের মতো থাকে। এখান থেকে বীজগুলোকে ম্যাচিউর করা হয়। ম্যাচিউর করার পরে এটা মার্কেটে আমরা পাঠাই। আচ্ছা, এবং কি ধরনের মাশরুমের বীজ এখানে পাওয়া যায়? ওয়েস্টার্ন মাশরুমের বিভিন্ন ধরনের পাওয়া যায়, তবে সাধারণত মার্কেটে যেটা এখানে চলে আমাদের পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে একটা মাশরুম যেটা সাদা হয়, ফ্লোরিডার একটা ভ্যারাইটি। আর আরেকটা মাশরুম পাশাপাশি চলে, যেটা নর্থ বেঙ্গলের দিকে বেশি চলে, সেটা অস্টিওটাসের একটা ভ্যারাইটি। এটা শীতের সময় একটু কালচে হয়ে যায়, যে কারণে আমাদের কলকাতা কেন্দ্রিক যে মার্কেটটা আছে, সে মার্কেটে কিন্তু এই মাশরুমটা বিক্রি হতে চায় না। তাহলে কোনটা করা ভালো হবে সব থেকে? এখানে ফ্লোরিডা করাটাই ভালো। আর যারা পারবে, যেমন মেদিনীপুর বা হুগলি, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে এই অস্টিওটাস মাশরুমটা চলে, তবে একটু কম। আর আমাদের এরিয়াতে একেবারেই চলে না। কলকাতা কেন্দ্রিক এরিয়াতে একদমই এই মাশরুমটার কোনো রকম একটু কালচে হয়ে গেলে আমরা খেতে চাই না, তাই না? হতে চায় না, কারণ ভাবে মাশরুমের অনেকগুলো কালার আছে। যেমন পিঙ্ক মাশরুম পাওয়া যায়, ইয়েলো মাশরুম পাওয়া যায়, ব্ল্যাক মাশরুম পাওয়া যায়, তবে কোনো কালারের মাশরুমই কলকাতায় চলে না। একমাত্র যেটা সাদা, সেটাই বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা কিভাবে কন্ট্যাক্ট করবে? আপনার অ্যাড্রেস আর ফোন নাম্বার। আমাদের দুটো ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। একটা আমার নাম্বার, এটাই ফোন করলে সবসময় পাওয়া একটু মুশকিল হয়, কারণ আমি স্কুল টিচার। আর আমার স্ত্রীর নাম্বারটাই বেশি ফোন করলে ও সবসময় পেয়ে যাবেন। এবং বীজ আমাদের পাঠানো, প্যাকিং করা ইত্যাদি যে বিষয়গুলো আছে পাঠানোর জন্য মার্কেটে, সমস্ত কাজটা আমার স্ত্রী দেখাশোনা করে। এবং মার্কেটে অনেকেই চেনে যে ম্যাডামকে ফোন করলে বীজটা পেয়ে যাব, আমাকে ফোন করলে ভুলে যেতে পারি। তো দিদি ফোন নাম্বারটা, আপনার ফোন নাম্বারটাই বলুন। একটু জোরে বলুন। 519507। আচ্ছা দাদা, আর অ্যাড্রেস, কেউ যদি এসে দেখতে চায় অ্যাড্রেসটা? হ্যাঁ, অ্যাড্রেসটা হচ্ছে, আপনি যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে বাতকুল্লা স্টেশন হয়ে আসতে হবে। আর যদি কৃষ্ণনগরের দিক থেকে আছেন তাহলে হাঁসখালি হয়ে আমার বাড়িতে, আমার এই বাড়ির যে ঠিকানাটা, সেটা হচ্ছে ভিলেজ ঘাগারচর
এবং মাশরুম বাড়ি বললেই যে কেউ দেখিয়ে দেবে। অটোতে আপনি চলে আসতে পারেন বাতকুল্লা স্টেশন থেকে বা হাঁসখালি বাস স্ট্যান্ড থেকে। দেখুন এই রিংগুলো আমরা পরিয়ে নেব আগে। আর এখানে 3টে সুতো আছে, 3টে। এই দড়িটাকে বলে কটের দড়ি বলে। দেখুন কিভাবে এবার ঝোলানো হয়। এই দুখানা ছিকে আমি ছিকের মধ্যে দুটো রিং আমি পরিয়ে দিলাম। এবার দেখুন গিট বাঁধা আছে তো, এটা মাপ করে আপনি রিংটা যেমন পরিয়ে নিলেন, তারপরে দড়িটাও মাপ করে নিলেন। এবার দেখুন প্রথমে আমি একটা ব্যাগ দিচ্ছি, ব্যাগ দিলাম। তারপরে দেখুন একটা যে রিং আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এর উপরে একটা রিং বসিয়ে দেবো, তাই তো? আবার আর একটা ব্যাগ দিলাম আমি। এর উপরে আবার ব্যাগ দেবো। আমি ঠিক করে দেখাচ্ছি। এইটা সমান করে বসিয়ে দিলাম। বসানোর পরে দেখুন আর একটা রিং আমি চেপে দিলাম, তারপরে আর একটা ব্যাগ দিলাম। শেষের ব্যাগটায় আর আপনার রিংয়ের দরকার নেই। আর একটা ব্যাগের ওপরে 4টে করে ব্যাগ, আমরা 5টা করে ব্যাগ দিই। আর একটা রিংয়ের দরকার ছিল, এই যে দিলাম। এই যে চেপে যাওয়ার কারণে অনেকে প্রশ্ন করেন যে চেপে গেলে কোনো ক্ষতি হয় কি না। কিছু ক্ষতি হয় না। একটা ব্যাগই যদি আপনি 5 ফিট লম্বা করে দেন তাতেও কোনো অসুবিধা নেই। তবে ব্যাগের ডায়ামিটারটাই হচ্ছে মূল বিষয়। এইভাবে এবার জানতে চাইবো, এই যে ঘরটা করছেন কিরকম টাইপের ঘরের মধ্যে এগুলো রাখা যায়? সাধারণত আমাদের নদিয়া জেলার এই সাইডটাই করলে পাটকাঠি দেওয়া যায়। পাটকাঠির উপরে পলিথিন দিয়ে দিন। যেখানে পাটকাঠি পাওয়া যায় না সেখানে হুগলা পাতা, বিচুলির একটা ছাউনি হালকা করে দিয়ে তারপরে আপনি পলিথিন দিন। কারণ ঘরে যাতে চালা থেকে কোনো তাপ নিচের দিকে না আসে সেই ব্যবস্থা আপনাকে রাখতে হবে। এবং এই দেখুন উপরের দিকে যে বাঁশগুলো মারা আছে, যার থেকে আপনার এই দড়িগুলো ঝুলছে, সেটা একটা নির্দিষ্ট মাপ আছে। এটা 1 ফুটের থেকে একটু বেশি আছে, ওই 14 ইঞ্চির মতো। 14 ইঞ্চি পরপর একটা করে বাঁশ মারা আছে, যার থেকে এই দড়িগুলো ঝুলছে। এবং এই দড়িতেই আপনি পরপর 4টে লাইন দিন, তারপর একটা রাস্তার জায়গা রাখুন, তারপর আবার 4টে লাইন দিন, আবার রাস্তার জায়গা রাখুন। যেখান দিয়ে মাশরুম হারভেস্ট আপনি করবেন, অর্থাৎ 2টো ব্যাগ পর্যন্ত আপনার হাত চলে যাবে, মাশরুম হারভেস্ট করতে পারবেন। এপাশ দিয়ে 2টো ব্যাগ, ওপাশ দিয়ে 2টো ব্যাগ আপনি হারভেস্ট করতে পারছেন অনায়াসে। তাতে ভিতরে ঢোকার কোনো প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, এবার জানতে চাইবো নিশ্চয়ই জল স্প্রে করতে হয়, তাই না? হ্যাঁ। আচ্ছা, এই প্রক্রিয়াটা সম্বন্ধে একটু ডিটেইলসে বলেন আমাদেরকে। এটা একটা মোস্ট বড় প্রবলেম, যেটা হচ্ছে জল স্প্রে করতে হয়। কোথায় করতে হয়, কেন করতে হয়, বিষয় সম্বন্ধে মানুষ খুব একটা বেশি অবগত নয়। এটা হচ্ছে হিউমিডিটিটা আমার 60 থেকে 80% মধ্যে রাখতে হবে। এই হিউমিডিটি যদি ঘরে কোনোভাবে আর্টিফিশিয়ালভাবে আমি কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু জল স্প্রে করার কোনো প্রয়োজন হয় না। অর্থাৎ 60-এর নিচে যদি কখনো হিউমিডিটি চলে যায়, তাহলে মাশরুম বেরোচ্ছে যে কুঁড়িগুলো খুব সূক্ষ্ম অবস্থায় থাকে, সেগুলো শুকিয়ে যেতে পারে এবং পরবর্তীতে জল দিয়েও সেগুলো কিন্তু আর হয় না, ওগুলো মরেই যায়। এই কারণে হিউমিডিটি আপনি কন্ট্রোল করার জন্যে আমরা সাধারণত বলে দিই ছোট ছোট গ্রোয়ারদের যে তারা দিনে এই শীতের সময় একবার অন্তত পক্ষে, গ্রীষ্মের সময় 4 থেকে 5 বার, বর্ষার সময় বৃষ্টি যখন চলছে তখন একদমই জল লাগে না, কারণ তখন বাতাসেই প্রায় 100% হিউমিডিটি থেকে যায়, যে কারণে ওই সময় জল লাগে না, দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তো হিউমিডিটি কন্ট্রোল করা হচ্ছে মূল ব্যাপার জল দেওয়ার। এটা আচ্ছা, জল স্প্রে করবে কি এর গায়ে করবে না এমনি? হ্যাঁ, এমনিতে ঘরের মধ্যে আমরা সাধারণত পাইপ দিয়ে ভিজিয়ে দিই। আচ্ছা, পাইপ ধরে, মোটরের পাইপ ধরে সরাসরি ঘরটাকে ভিজিয়ে দিই একবার, তাতেই আপনার হিউমিডিটি কন্ট্রোল শীতের সময় হয়ে যায়। হ্যাঁ, দেখুন এখানে মাশরুম প্রোডাকশন হচ্ছে। মাশরুম সকালবেলা হারভেস্ট করা হয়ে গেছে, যে কারণে মাশরুম ব্যাগে খুব বেশি দেখার মতো অবস্থায় নেই। এগুলো অলরেডি প্রোডাকশন হচ্ছে, এর বয়স প্রায় 45 দিন পার হয়ে গেছে। এরপরে আপনার দেখাচ্ছি যেগুলো ব্যাগ ম্যাচুরিটি আসছে সবে। এগুলো এখনো শুরু হয়নি? না, এখনও প্রোডাকশন এটাই শুরু হয়নি। ম্যাচুরিটি আসছে, দেখুন ম্যাচুরিটি আসলে এরকম সাদা
হয়ে যাবে। আচ্ছা, এই বোঝা যাচ্ছে আস্তে আস্তে এইগুলো থেকে সব প্রোডাকশন মাইসেলিয়াম আসছে। আচ্ছা, এই ব্যাগগুলো রিসেন্ট ঝোলানো, এটা 7 দিন বয়সও হয়নি। এখানে দেখুন একটু সাদা সাদা হয়ে আসছে। এর পরবর্তীতে আমরা দেখাচ্ছি আরও দুটো ঘর। এখন এই সমস্ত মাশরুম আজই হারভেস্ট করা হয়েছে? হ্যাঁ, আমাদের প্রতিদিন মার্কেটে সকালবেলা যাই, 100 কেজির মতো যাই। আর বাকি মাশরুমগুলো আমরা ড্রাই করি। দেখুন এই মাশরুমগুলো এখন এগুলো কেটে ফ্রেশ করা হচ্ছে। গোড়াটা অনেকে শুকনো, আমি নিই শুকনো মাশরুম কিনি, কিন্তু গোড়ার এই যে মোটা জায়গাটা এটাকে কেটে দিতে হবে। অর্থাৎ দেখুন এইটুকু আমরা কেটে দিলাম, দেওয়ার পরে এটা ছাড়িয়ে দিচ্ছি, কারণ এটা শুকিয়ে গেলে ছুঁচের মতো হয়ে যায়, যেগুলো প্যাকেট ছিদ্র করে দেয়। সাধারণত পলি প্যাকেটে হয়। এইভাবে পাতাগুলো ছাড়িয়ে আপনি মার্কেটিং করার উপযুক্ত। এটা এইভাবে আমরা সানড্রাই, একদম প্লেন রোদ্রে পলিথিন বা এই দেখছেন মশারি জাল আছে, এর উপরে আমরা দিয়ে দিয়েছি। এটাই শুকিয়ে যাবে একদম পুরো। আপনি দেখবেন যে এই মাশরুমের গোড়াটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে 100%, এটা এরকম চাপ দিলে ভেঙে যাবে, ততক্ষণ আপনি রোদ্রে রাখবেন। তারপরে এটাকে তুলে পলি প্যাকেটে ঢুকিয়ে দিন, যাতে এয়ার টাইট হয়, অর্থাৎ হাওয়া বাতাস কিছু শুকনো মাশরুমের মধ্যে না যেতে পারে। আচ্ছা, বারবার এবার জানতে চাইবো এই মাশরুম চাষ করে চাষি কতটা লাভ হতে পারে বা এর মার্কেট প্রাইস কত আছে? আচ্ছা, এটার কাঁচা মালের মার্কেট প্রাইস এখন 100 থেকে 120 টাকার মধ্যে আছে কেজি। হ্যাঁ, যেটা অনেক লাভজনক। কিন্তু ড্রাই যদি বিক্রি করতে হয় তাহলে কিন্তু এটা লাভ অনেকটাই কমে আসে, কারণ 1 কেজি মাশরুমের যে প্রোডাকশান কস্ট সেটা আসে 25 টাকার মতো। এটা বাজারে আপনি যদি শুকনো করে বিক্রি করতে যান তাহলে 50 টাকার থেকে 60 টাকা পর্যন্ত রেট পেতে পারেন। অর্থাৎ ওখানে কিন্তু 100% লাভ আছে, যদি ঠিকঠাক মাশরুম কাল্টিভেশন আপনি করতে পারেন। আপনার ব্যাগ যদি কম নষ্ট হয়, তাহলে ব্যাগের যদি ভালো ফলন পান, তাহলে কিন্তু এখানে 100% লাভই আছে ড্রাই বিক্রি করলেও। আর কাঁচাটা বিক্রি করলে তো আপনার 4 টাইম লাভ আছে, কারণ হচ্ছে 1 কেজি মাশরুম 120 টাকা পাইকারি বাজার। এটাই যদি বিক্রি করেন প্রচুর লাভ আছে, কারণ এখানে 25 টাকা প্রোডাকশান কস্ট, আর বাকিটা পুরোটাই লাভ থাকছে। 3 টাইমস 4 টাইমস লাভ থেকে যায়। তো সেই হিসেবে মাশরুম কাল্টিভেশন করতে পারেন অবশ্যই। তো বিক্রি করার জায়গাটা অ্যাভেলেবেল না, এটাই একটা সমস্যার ব্যাপার, কারণ সব জায়গায় সব মার্কেটে কিন্তু মাশরুম এখনও খাওয়া শুরু হয়নি। আচ্ছা, তাহলে চাষ করার আগে বলছেন একবার মার্কেটটা দেখে নিতে হবে। হ্যাঁ, মার্কেটটা দেখে নিয়েও পাবে না। যতক্ষণ না সে কাল্টিভেশন করছে ততক্ষণ তো সে বুঝতেই পারছে না যে মার্কেটটা কোথায় আমি পাবো। তবে ড্রাই মালটা আমরা কিনি। ড্রাই মালটা আপনারা কেনেন? আমরা কিনি। আচ্ছা, আপনার নাম্বার কিভাবে যোগাযোগ করবে একটু বলে দিন। আমার নাম্বার থাকলেই হবে, যে আমার নাম্বারটা 9474740052। এই নাম্বারে যোগাযোগ করলে আপনি জানতে পারবেন মার্কেটিং অবস্থাটা কী আছে। কখনোই কিন্তু এটা অল ইন্ডিয়া বেসিস এই শুকনো মার্কেটটা নির্ভর করে, কারণ হচ্ছে মাল, সম্পূর্ণ মাল আমাদের বিক্রি হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু শুকনো মাশরুমের কোনো মার্কেট খুব একটা বড়সড় কিছু নেই, বেশি পরিমাণে বিক্রি করা অসম্ভব ব্যাপার। কাঁচা মালের মার্কেট একটা আছে, সেটা আপনি যদি পার্শ্ববর্তী এলাকায় একটু যোগাযোগ করেন তাহলেই পেয়ে যেতে পারেন। রানাঘাট থেকে আপনি শুরু করে সমস্ত স্টেশনের যে মার্কেটগুলো রয়েছে স্টেশনের পাশাপাশি সমস্ত মার্কেটেই কিন্তু কম বেশি মাশরুম বিক্রি হয়। অনেকে মাশরুম খেতে গিয়েও, মাশরুম কিনবো মনে করে বাজারে গিয়েও কিন্তু সে পায় না, এরকম ঘটনাও অনেক আছে। এছাড়া আমাদের নদিয়া জেলার কথা বললাম, এবং অন্য জেলাগুলোতে যদি আপনি দেখেন মেদিনীপুর, পূর্ব পশ্চিম, ঝাড়গ্রাম এবং ওই যে হুগলি, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, সমস্ত জায়গাতেই কিন্তু আমাদের নদিয়া জেলার থেকে একটু ভালো মার্কেট আছে। কারণ আমি স্পন বিক্রি করি পুরুলিয়া পর্যন্ত, এদিকে দীঘা পর্যন্ত, এদিকে শিলিগুড়ি পর্যন্ত, সমস্ত জায়গাতেই আমাদের স্পন যায়। গ্রোয়ারদের সঙ্গে যা কথাবার্তা হয় তাতে আমরা দেখেছি যে সব জায়গায় কিন্তু কিছু মাশরুম বিক্রির ব্যবস্থা। ওয়েস্ট বেঙ্গলের বাইরে তো যাচ্ছে? বাইরে যাচ্ছে আমাদের স্পন, আসাম, মেঘালয়, ত্রিপুরা, সমস্ত জায়গাতেই যায়। হ্যাঁ,
আমাদের অর্ডার করলে বাল্ক অ্যামাউন্টে যদি অর্ডার করেন অনেক সহজে যাবে। কারণ হচ্ছে আমরা স্পনটা সাধারণত পাইকারি বিক্রিটাই বেশি করি। আচ্ছা, হ্যাঁ, আমাদের অনলাইন ব্যবস্থাও আছে, সেখানে দামটা অনেক বেশি পড়ে যায়, সমস্ত খরচ মিলালে অনেকটাই দাম বেশি আসে। আমরা অনলাইনেও স্পন দিই। তো দর্শক বন্ধুরা, আপনারা ডিটেলসে দেখলেন মাশরুম চাষ সম্বন্ধে। আমি যতটুকু এই মাশরুম ফার্মগুলো ঘুরে বুঝতে পেরেছি, প্রপার টেকনিক তো আছেই, তার সাথে কিন্তু যেটা সব থেকে জরুরি, ভালো বীজ সংগ্রহ করতে হবে। ভালো বীজ ছাড়া কিন্তু এই চাষটা ভালোভাবে করা যাবে না। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রপার এবং ভালো মানের, ভালো কোয়ালিটির মাশরুম সিড বা স্পন সংগ্রহ করতে পারেন। চাইলে আপনারা বাস সার্ভিসে বা অনলাইনেও এই বীজ সংগ্রহ করতে পারেন। এবং আপনাদেরকে বলবো, এই চাষটা করার আগে একবার এই ফার্মে আসুন, ফার্মে এসে এই চাষটা সম্বন্ধে ডিটেলসে দেখুন, তারপরে আপনারা এই চাষটা অবশ্যই শুরু করতে পারেন। এবং বর্তমানে দিনে দাঁড়িয়ে এই চাষটা যথেষ্ট লাভজনক। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।